কলকাতা থেকে রাঙামাটির দেশ বীরভূম যেতে ঘন্টা দুয়েক সময় লাগে, কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণে সেদিন গ্রামের নতুন মাস্টার অম্লানের 5 ঘন্টারও বেশি লেগে গেল। চাকরি জীবনের বছর তিনেকের মধ্যে এই তার কাছে একেবারেই অনভিপ্রেত ছিল। তাও আবার শহর ছেড়ে এতটা দূরে এই প্রথমবার অজ্ঞাতবাসে আসা। দুপুর 2টো ট্রেনে ওঠার পর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, আর তার সাথে বজ্রবিদ্যুৎ। সন্ধে 7:30 নাগাদ যখন বোলপুর স্টেশনে এসে ট্রেন থামল, তখন ঘড়িতে 7:15 অতিবাহিত হয়েছে। ঝড়ের তাণ্ডবে স্টেশন চত্বরে 2-3 জন ফেরিওয়ালা ছাড়া অম্লানের বিশেষ কাউকে চোখে পড়ল না। তারাও বোধহয় ডাউন লাইনের শেষ ট্রেনের জন্য অপেক্ষামান। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে পিছল পথ পেরিয়ে প্ল্যাটফর্মের বাইরের রিক্সা স্ট্যান্ডে এলো সে। কিন্তু লাইন দিয়ে রিক্সা দাঁড়িয়ে থাকলেও তাতে চালক একটিও নেই। জল হাওয়ার টানে গায়ে কাঁটা দিয়ে ওঠে অম্লানের। প্রায় ঘন্টা 3 ধরে চলছে এই ঝড় বৃষ্টি। এখন দাপট কিছুটা কম, তাই এই মোক্ষম সময়েতেই তাকে খোস কদমপুর গ্রামের স্টাফ কোয়ার্টারের দিকে রওনা দিতে হবে। কিন্তু একা একা এই কর্দময় পিছল পথ ধরে সে কিভাবেই বা পৌঁছবে সেখানে? রাস্তা আছে তার অচেনা, এদিকে বিদ্যুৎও নেই যে স্ট্রিট লাইটগুলো জ্বলবে। ফোনের টর্চ চালিয়ে এতটা আবার যাওয়া যায় নাকি? এই ভেবে সে খানিকক্ষণ জনমানব শূন্য রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে রইল। অবশেষে লণ্ঠন হাতে একজনকে স্ট্যান্ডের দিকে আসতে দেখে সে খানিক নিশ্চিন্ত হল। লোকটার পরনে লুঙ্গি এবং একটা ছেঁড়া গেঞ্জি ও মাথার ওপর তাকিয়া টুপি। কাছে আসতেই লোকটা ঘ্যার ঘ্যারে গলায় প্রশ্ন করল, কে একা একা দাঁড়িয়ে আছো যে? এলাকায় নতুন নাকি? হ্যাঁ চাচা, আজই এসেছি এখানে এক স্কুলে বদলি হয়ে। খাস কদমপুর গ্রামের রাস্তা চেনেন আপনি? হ্যাঁ, তা চিনি, কিন্তু রাতের বেলা ওই পথ মারাতে নেই। তুমি বরং আজকের রাতটা কোনো রকমের স্ট্যান্ডে কাটিয়ে দাও, কাল সকাল সকাল কদমপুর ছেড়ে দিয়ে আসবো। রাতের বেলা ওই পথ মারাতে নেই কেন? সে অনেক লম্বা গল্প আছে, কদিন থাকো এখানে, নিজেই জেনে যাবে। অম্লান মনে মনে ভাবে, এই খোলা জায়গায় এরকম দুর্যোগের রাতে বাক্স প্যাটরা নিয়ে অন্ধকারে থাকা তার কাছে অসম্ভব ব্যাপার। তার উপরে আবার সাপখোপের উপদ্রব তো আছেই। যে কোনো প্রকারেই তাকে কোয়ার্টারে পৌঁছতে হবে। বেশ, আপনাকে আমার সাথে আসতে হবে না, কিন্তু আপনি পথটা যদি চিনিয়ে দিতেন বড় ভালো হতো চাচা। চাচা আর কথা বাড়ালো না। লণ্ঠনটা মুখের সামনে তুলে ধরে ইশারায় অম্লানকে তার পিছু নিতে বললেন। অম্লান এক হাতে সুটকেস আর এক হাতে ছাতা ধরে চাচার পিছু পিছু কাদা ডিঙিয়ে এগোতে থাকে। কিছুটা যাওয়ার পরই চাচা দাঁড়িয়ে পড়েন, বলেন, এরপর জঙ্গলের পথ, কেউ পিছু ডাকলে কান দেবে না, পিছনে ঘুরবে না, সোজা এগিয়ে যাবে। কিছুটা দূরেই ওই খোস কদমপুর গ্রাম পড়বে। আমি আজ আসি, খুব সাবধানে যেও, কেমন? এই বলে লণ্ঠনটা অম্লানের হাতে ধরিয়ে দিয়ে বিদায় জানালেন। অম্লান জঙ্গলের পথ ধরে অতি সাবধানে চলতে থাকে। ঘন জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক আর বন্য সাপদের গর্জন। কিন্তু অম্লান ছোট থেকেই বড় সাহসী। সহজে সে ভয় পায় না, তাই এক মুহূর্তের জন্য সে থামেনি। হঠাৎ কাঁধের ওপর হাতের স্পর্শ অনুভব করতেই নিমেষের মধ্যেই তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত খেলে গেল। এই অন্ধকার জনমানবহীন প্রান্তরে, যেখানে গ্রামের মানুষ সন্ধ্যের পর আসতে ভয় পায়,
সেখানে কেই বা পথ ধরে যেতে পারে? চোর ডাকাত নয় তো? অম্লান ঘাড় ঘুরিয়ে দেখল এক অল্প বয়সী যুবক। তার চোখ দুটোয় অপার স্নিগ্ধতা। এক অদ্ভুত মন্ত্র বলে তার দিকে যেন টানছে তাকে। কে তুমি? এত রাতে এই পথ দিয়ে কোথায় যাচ্ছ? ছেলেটি প্রশ্নের উত্তর দেয় না। অম্লান আবার প্রশ্ন করে, তুমি যে আমার পিছু নিলে, তোমার এই জঙ্গলের পথ ধরে একা একা আসতে ভয় করলো না? আবারও কোনো উত্তর এলো না। তবে কি ছেলেটা বোবা? কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে সে তর্জনীর ইঙ্গিত দিয়ে কি যেন একটা বলতে চাইছে। প্রথমে অম্লান ওর কথা বোঝার চেষ্টা করেনি, কিন্তু ছেলেটি তারপর হাতের ইশারায় অম্লানকে তাকে অনুসরণ করার নির্দেশ দিলে সে তার পিছু নিয়ে জঙ্গলের মাঝ বরাবর এগিয়ে যেতে থাকে। খানিক দূরে এসে জঙ্গলের পথ শেষ হওয়া মাত্রই অম্লান দেখে একটা দুতলা বাড়ির একতলার ওপর বড় সাইনবোর্ডের ওপর খোদাই করে লেখা ঘোষ কদমপুর স্কুল স্টাফ কোয়ার্টার। অবশেষে স্টাফ কোয়ার্টার পর্যন্ত আসতে পেরেছে। এই ভেবেই অম্লানের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। কিন্তু এই মুখবধির ছেলেটা কি এর জন্যই কোয়ার্টার খুঁজে বেরিয়েছিল? তবে কি স্টেশন থেকে তাকে অনুসরণ করছিল সে? আর কি অদ্ভুত ব্যাপার, এই ঝড় জলের মধ্যে যেখানে সমস্ত রাস্তায় একটা ল্যাম্প পোস্টও জ্বলেনি, সেখানে এই এত ভিতর গ্রাম থেকে এত দূরে এক স্টাফ কোয়ার্টারে আলো জ্বলছে কিভাবে? কোথাও যেন একটা গন্ডগোল আছে। অম্লানকে ওপরে তার ঘর চিনিয়ে দেওয়ার জন্য ওর সুটকেস হাতে সিঁড়ি ধরে এগিয়ে যায়। অম্লান জুতোটা সিঁড়ির তলায় খুলে রেখে খাড়ায় সিঁড়িটা ধরে উপরে উঠতে থাকে। দোতলা বাড়ির ওপরের তলায় বোধহয় মাস্টার মশাইদের থাকার ব্যবস্থা, এবং সেই পথ ধরে যখন ওপরের দিকে অম্লান পা বাড়ায় তার কানে কিছু কথা ভেসে আসে। নতুন মাস্টার আইয়া পড়ছে বুঝি। সাজা সাজা ছোট নিয়ে আয় রে, নিয়ে আয়। পাশ থেকে সম্মিলিত স্বর ভেসে আসে, সাজা ছোট নিয়ে আয়, সাজা ছোট নিয়ে আয়, নিয়ে আয় রে ছোট। যা 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 যা, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় রে। কণ্ঠের উৎস ধরে ধীর গতিতে পা টিপে টিপে ওপরে উঠে আসে অম্লান। ব্যাপারটা তখনও তার কাছে ঠিক পরিষ্কার নয়। দোতলাতেই বারান্দার সামনে যেতে যে দৃশ্য সে প্রত্যক্ষ করে তাতে তার পিলে চমকে ওঠে। চোখ দুটো যেন কুটুরি থেকে ঠিকরে বেরিয়ে আসে। তার সম্মুখে দাঁড়িয়ে মানুষরূপী কিছু রক্ত শোষকের দল, যাদের জিভ দিয়ে অনবরত লালা ঝরে পড়ছে। তাদের মধ্যে কারোর মাথা ফেটে ঘিলু বেরিয়ে এসেছে, কারোর আবার চোখের কোণ বেয়ে রক্ত নেমে আসছে। উস্কো ফুস্কো চুল, রক্তবর্ণ মুখমণ্ডলী, শীর্ণ দেহে খুঁড়িয়ে খুঁড়িয়ে অম্লানের দিকে এগিয়ে আসছে। আমাদের পড়াবেন না? এ কোন বাড়িতে এসে উপস্থিত হলো অম্লান? বাইরে থেকে তো এদিকে স্টাফ কোয়ার্টার বলেই জেনে এসেছে। আর ওই ছেলেটা যে তাকে নিয়ে এলো সেই বা কোথায় গেল? অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না সে, শুধু গজরা আলো তার দিকে এগিয়ে আসছে ক্রমশ, আর ক্ষণেই বলে উঠছে, কারা এরা? কেনই বা এই কথা বলছে হঠাৎ? অম্লান আর্তচিৎকার করে বলে ওঠে, "হ্যাঁ, কি চাও তোমরা? হ্যাঁ, কেন এখানে নিয়ে এসেছো আমায়?" আমরা মুক্তি চাই, আমরা শিক্ষার আলো চাই, শিক্ষার আলো। মলিনতার অন্তরাল ছিঁড়ে বেরোতে চাই। আমরা স্বাধীন বিহঙ্গের মতো উড়তে চাই, উড়তে চাই। আমি
আমি তোমাদের কি ক্ষতি করেছি? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। অন্ধের মতো দেয়াল ধরে একটু একটু করে সিঁড়ির দিকে পিছুতে থাকে অম্লান। উত্তর আসে, ক্ষতি তো আমরাও কিছু করিনি মাস্টার, কিন্তু তাও তাও আমাদের প্রত্যেককে মরতে হয়েছিল বলো। হ্যাঁ, একটু লেখাপড়া তো শিখতে চেয়েছিলাম আমরা। হ্যাঁ, কি দোষ ছিল? কারা কারা তোমরা? আমাদের স্বপ্নকে মেরে ফেলে আমাদেরকেও একে একে শেষ করে দেওয়া হয়েছে। ওই শহরের বাবুরা শুধু নিজেদের কথাটুকুই ভাবলো। আমরা গরিব দিনমজুর, তাই আমাদের শিক্ষা দেবে, তাই না? তাই না? শিক্ষা শিক্ষা মানুষের ন্যূনতম মৌলিক অধিকার। আর এদের তাদেরকে বঞ্চিত রেখেছে প্রশাসন। শুধুমাত্র এরা গরিব দিনমজুর, সেই জন্য হাঁপাতে থাকে অম্লান। বারান্দা থেকে পালিয়ে ঘরে ঢুকে ছিটকিনি তুলে দেয় সে। বদ্ধ ঘর, কোনো আলো নেই। কি করবে সে? কি করেই বা পালাবে এখান থেকে? আচমকাই জানলার ওপাশ থেকে কতগুলো হাত কাঁচের ওপর ক্রমশ ধাক্কাতে থাকে, আর তার সাথে সম্মিলিত স্বরে বলে ওঠে, মর্মর শব্দে গুঁড়িয়ে যায় কাঁচগুলো। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। ছিটকিনিটা আলগা করে দরজা খুলে ছাদের দিকে দৌড়তে থাকে অম্লান। তুমি আমাদের পড়াবে না। সহজ পাঠ পড়তে চাই, আমরা পড়তে চাই। তোমার তো মুঠো খেতে পাই যে। বড় কষ্টে দিন কাটে আমাদের, বড় কষ্টে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমাদের মৃত্যুর জন্য তো আমার কোনো হাত নেই। তাহলে আমাকে কেন মারতে চাইছো তোমরা? বলো আমাকে কেন মারতে চাইছো? ছেড়ে দাও। কার্নিশ ধরে দৌড়তে আচমকায় একটা মাথার সাথে ধাক্কা লাগে তার। নিমেষের মধ্যে যন্ত্রণায় কাঁপতে লুটিয়ে পড়ে সে। কার মাথার সাথে ধাক্কা লাগলো তার? বিদ্যুতের ঝলকানিতে অম্লানের চোখে ভেসে উঠল ছেলেটির উল্টো করে ঝোলানো দেহটা। তার মাথা, নাক, মুখ ফেটে রক্ত ঝরে পড়ছে মাটিতে। ধাক্কা লাগার ফলে তার কিছুটা অম্লানের মুখে এসেও লেগেছে। আমরা পড়াশোনা করবো বলে প্রতিবাদ করেছিলাম, তাদের সবাইকে এই কার্নিশ থেকেই ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। কেঁদে উঠে ওরা। তাদের কথা শোনার মতো অবস্থায় ছিল না ওরা। কোনো রকমে মাথা ঘুরিয়ে চোখ বুজে নিচের দিকে দৌড় মারার চেষ্টা করে সে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অন্ধকারের মধ্যে সিঁড়ির ধাপ হারিয়ে দুতলা থেকে সোজা মাটিতে এসে পড়ল অম্লান। রক্ত আর থ্যাতলানো খিলু ছড়িয়ে পড়ল মেঝেতে। বদলি হয়ে আসা অন্য মাস্টারদের মতো দেহ তরি ছেড়ে পরলোকে পাড়ি দিল খাস কদম।